আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 1 এর বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যার যত রকমের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী বিভাগ আছে, সবগুলার 100% বেসিক কিভাবে ক্লিয়ার করা যায় সেই জিনিসটাই আজকে আমাদের শেখার বিষয়। চলেন কথা না বলে শুরু করে দেই। দেখেন, স্বাভাবিক সংখ্যা কাদেরকে বলি আমরা? স্বাভাবিক সংখ্যা সংখ্যা কাদেরকে বলি বলেন তো? প্রথমে আসবে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক ন্যাচারাল জিনিস, তাই না? ন্যাচারাল জিনিস আমরা কাদেরকে বলবো? যে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল সংখ্যা বলবো। তাহলে অখণ্ড বলতে কি বোঝাচ্ছে? যে ভাঙা হওয়া যাবে না, মস্কা হওয়া যাবে না, তাই না? তাহলে অবশ্যই কি পূর্ণ সংখ্যা হতে হবে। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলবো। ওকে, তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো হবে? 1 2 3 4 5 ডট 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 এরকম যত অখণ্ড সংখ্যা আছে, যে 1 পূর্ণ সংখ্যা হতে হবে, 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা কি পূর্ণ সংখ্যা, 3 আড়াই নেওয়া যাবে না, তাহলে আড়াই নিলে কিন্তু সেটা স্বাভাবিক সংখ্যা না। তাহলে স্বাভাবিক সংখ্যা কি? সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। একে ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার। ওকে, তারপরে আসবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কাদেরকে বলবো? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। পূর্ণ মানে কি? সম্পূর্ণ বোঝায় না, যে অখণ্ড খণ্ড হওয়া যাবে না। পূর্ণ বলতে এখানে বলেই দিচ্ছে যে পূর্ণ সংখ্যা, এই কিন্তু বলে দিচ্ছে কি খণ্ড হওয়া যাবে না, একবারে পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, তাই না? তাহলে পূর্ণ সংখ্যা কাদেরকে বলবো? যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। ওকে, তাহলে এইগুলো পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? এই পূর্ণ সংখ্যাকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, দেখেন তো এই শূন্যটার মাঝখানে আমরা যদি কল্পনা করি, শূন্যের থেকে বড় যত সংখ্যা আছে তাদেরকে আমরা বলবো ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা। তারপরে শূন্যের থেকে ছোট যত সংখ্যা আছে, নেগেটিভ, শূন্য বাদে কিন্তু শূন্য থেকে ছোট যত সংখ্যা আছে তাদেরকে আমরা বলবো ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা। ওকে, তাহলে শূন্যটা কি? শূন্যটা হচ্ছে একটা অঋণাত্মক সংখ্যা। এই শূন্য সহ যদি আপনি এই পুরাটাকে নেন, শূন্য সহ সকল ধনাত্মক, তাহলে কি হবে? এই অঋণাত্মক সংখ্যা হয়ে যাবে। এটা অঋণাত্মক সংখ্যা। দেখেন, এখান থেকে আমরা 3টা জিনিস জানলাম। তাহলে ফার্স্টে কি জানলাম? যে পূর্ণ সংখ্যা কাদেরকে বলি, তাই না? পূর্ণ সংখ্যা কাদেরকে বলবো? এ বলে দিচ্ছে পূর্ণ মানে কি অখণ্ড, খণ্ড বা ভগ্নাংশ দশমিকে নেওয়া যাবে না। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলা? যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। আবার পূর্ণ সংখ্যাকে আমরা 3টা ভাগে ভাগ করছি, তাই না? একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, আর একটা কি শূন্য। শূন্য কি? তাহলে শূন্য হচ্ছে অঋণাত্মক একটা সংখ্যা। তাহলে শূন্য সহ সকল সংখ্যা যেগুলো আছে ধনাত্মক সংখ্যা তাদেরকে আমরা বলবো অঋণাত্মক সংখ্যা। ওকে, তারপরে আমরা সামনে আগে আরো দেখেন, এখন আসবে আমার ভগ্নাংশ জিনিসগুলো। যে ভগ্নাংশ কাদেরকে বলি আমরা? ভগ্নাংশ যাদেরকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায়। সহজ কথায় যেটা, যে দুটি পূর্ণ সংখ্যা, আমি ধরে নিলাম পি একটা পূর্ণ সংখ্যা, কিউ আর একটা পূর্ণ সংখ্যা, দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল রূপে যাদেরকে প্রকাশ করা যাবে তাদেরকে আমরা বলবো ভগ্নাংশ। কিন্তু এখানে কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? যে আমার কিউ কখনো 0 হতে পারবে না। কিউ যদি 0 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? এটা অনির্ণেয় হয়ে যাবে। যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে কি এটা অনির্ণেয় হয়ে যায়, তাই না?
তারপরে কি আছে যে কিউ কখনো 1 ও হতে পারবে না। যদি 1 হয় তাহলে কি সেটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে, ভগ্নাংশ থাকবে না। ক্লিয়ার? তাহলে কি ভগ্নাংশ আমরা জানলাম যে যাদেরকে আমরা p বাই q আকারে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করতে পারবো তাদেরকে আমরা বলবো ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ হতে গেলে কি কখনোই হরটা, যে কিউটাকে যে ধরছি আমরা হর, উপরেরটাকে বলি লব, নিচেরটাকে হর, তাই না? তাহলে হরটা কখনো কি শূন্য হতে পারবে না, 1 ও হতে পারবে না, তাহলে তাকে আমরা ভগ্নাংশ বলবো। তাহলে ভগ্নাংশ কোনগুলা দেখেন, 2 বাই 3, 4 বাই 5, তারপরে কি আছে 8 বাই 11, তারপরে 2 সমস্ত 1 এর 2, এগুলো সবগুলাই কি ভগ্নাংশ, তাই কি না? দুটি পূর্ণ সংখ্যা আছে, উপরে একটা পূর্ণ সংখ্যা, নিচেও একটা পূর্ণ সংখ্যা, এখানে কি উপরে একটা পূর্ণ সংখ্যা, নিচে একটা পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ পাইছে এরা, পাইছে, তাহলে কি হবে এরা ভগ্নাংশ এক একটা। ক্লিয়ার? এখন ভগ্নাংশকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আরেকটা কি, আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ওকে, তাহলে সাধারণ ভগ্নাংশ কোনগুলা সেটা জেনে আসি। সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশকে আমরা আবার তিনটা প্রসেসে ভাগ করতে পারবো। যে প্রথমটা হচ্ছে আপনার প্রকৃত, প্রকৃত, তারপরটা হচ্ছে অপ্রকৃত, আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে সাধারণ ভগ্নাংশ পাইলাম একটা, আরেকটা হচ্ছে দশমিক, দশমিকটা পরে আসতেছি, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কত প্রকার? 3 প্রকারের। কি কি? প্রকৃত, অপ্রকৃত, আরেকটা হচ্ছে মিশ্র। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাদেরকে বলবো? যে সকল ভগ্নাংশের লবটা, উপরেরটাকে বলি লব, তাই না? লবটা হরের থেকে ছোট হবে, মানে একের থেকে ছোট সকল ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। বুঝিনি কিছুই, তাই না? যে 1 বাই 2, এই উপরেরটা লবটা ছোট হবে, হর যে ভগ্নাংশের বড় তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। তাহলে আপনাকে যদি কখনো বলে যে প্রকৃত ভগ্নাংশের মান কতর থেকে ছোট, প্রকৃত ভগ্নাংশ যেগুলো আছে সবগুলাই কি হবে? 1 এর থেকে ছোট হবে, ছোট। মানে যদি আপনি এদেরকে নেন তাহলে এটা মানে কি 0.5, 1 এর থেকে ছোট। তাহলে যত প্রকৃত ভগ্নাংশ আছে সবগুলাই কি হবে? 1 এর থেকে ছোট মান বিশিষ্ট ভগ্নাংশকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো, সহজ ভাষায়। তারপরে অপ্রকৃত ভগ্নাংশ কারা? তাহলে 1 এর থেকে বড় যত ভগ্নাংশের মান আছে, 1 এর থেকে বড় মান বিশিষ্ট ভগ্নাংশকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। অথবা যে ভগ্নাংশের কি লব বড়, লব বড়, হর ছোট, উপরেরটাকে বলি লব, নিচেরটাকে বলি হর, তাই না? যেটা লব বড়, হর ছোট, তাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। এখন প্রত্যেকটা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়, আবার প্রত্যেকটা মিশ্র ভগ্নাংশকে কি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায়। তাহলে মিশ্র ভগ্নাংশ জিনিসটা কি? সমস্ত টাইপের অনেক কিছু আমরা দেখি না, যে 2 সমস্ত 1 এর 2, তারপরে কি আছে 5 সমস্ত 1 এর 3, এই টাইপের সমস্ত টাইপের যত ভগ্নাংশ আছে সবগুলাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। এখানে কি একটা পূর্ণ সংখ্যা থাকে আর একটা ভগ্নাংশ থাকে, এই ভগ্নাংশটা কি সব সময় প্রকৃত ভগ্নাংশ হয়, তাই না? তাহলে আমরা এখন ট্রান্সফার করা শিখি, যে প্রকৃত থেকে অপ্রকৃত থেকে মিশ্রতে কিভাবে নিয়ে যাব। অনেকেরই জানা আছে, তারপর আমরা একবার রিভিউ দিয়ে যাই। ওকে, ধরে 11 ডিভাইড বাই আপনাকে দিল 3, আপনি কি করবেন? জাস্ট 11 কে 3 দ্বারা ভাগ করবেন, তাহলে কত আসে? 3 3 9, অবশিষ্ট আছে 2। এখন আপনি কি করবেন? যে ভাগফলটা পাইলেন, ভাগফলটাকে লিখলেন এখানে এইভাবে। এখন ভাগশেষ যেটা আছে, ভাগশেষটাকে উপরে দিয়ে দিবেন, আর যেটা দিয়ে ভাগ করছিলেন সেটাকে নিচে দিয়ে দিলেই প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে পরিণত হয়ে গেছে। কি করলাম বুঝে গেছে? যে আপনার ফার্স্টে কি করবেন? যে 11 ডিভাইডেড বাই 3 ছিল, এই টাইপের অপ্রকৃত ভগ্নাংশ যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে আপনি জাস্ট হরটা দিয়ে উপরেরটাকে ভাগ করবেন, ভাগফল যেটা আসবে
সেটা হবে কি পূর্ণ সংখ্যের মান, আর ভাগশেষ যেটা থাকবে সেটা কি ওই যে সমস্ত টাইপের যেটা থাকে সেটার লব, আর যেটা দিয়ে ভাগ করছেন নিচে যেটা হর ছিল সেটা কি ওই ভগ্নাংশের হর হয়ে যাবে, সমস্ত টাইপটা হর হয়ে যাবে। বুঝিনি? তারপরেরটায় যাই, যে এখন যদি আপনাকে বলে যে 26 ডিভাইড বাই 4 বা আপনাকে দিয়ে দিল 5, তাহলে আপনি এক লাইনের মধ্যে কিভাবে করবেন? 5 5 25, এটাকে যদি আমরা লেখা যায় এইভাবে লেখা যায় 5 5 25, 26 থেকে 25 গেলে 1 থাকে অবশিষ্ট, আর 5 আছে 5 নিচেই থেকে গেল। ক্লিয়ার? তারপরে আপনাকে দিল যে 31 ডিভাইড বাই 8, তাহলে আপনি কি করবেন? এটাকে যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায় তাহলে কি আমরা জানি 3 আসছে 24, তাহলে 3 অবশিষ্ট 31 থেকে 24 গেলে কত থাকে? 31 থেকে 24 গেলে অবশ্যই 7 থাকে ডিভাইডেড বাই 8, এটাই আপনার মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত হয়ে গেছে। ক্লিয়ার? এখন আমরা একটু শিখে আসি যে মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়া যায়। ওকে, ছোট বাচ্চাদের ক্লাস, তারপর আমরা একটু রিভিশন দিয়ে রাখতেছি। তাহলে মিশ্র ভগ্নাংশ দেয়া আছে মনে করেন 2 সমস্ত 3 এর 7, এই টাইপের একটা জিনিস দেয়া আছে। তাহলে এটাকে আপনার অপ্রকৃত নিয়ে যেতে হবে, মানে কি ভগ্নাংশের একটা অপ্রকৃত ভগ্নাংশ মানে কি লব বড় হর ছোট সেভাবে প্রকাশ করতে হবে। তাহলে আপনি সব সময় কি করবেন? জাস্ট এই যে এই কোণাকুণি গুণ করবেন, তাহলে কি 7 দুগুণা 14 প্লাস উপরেরটা, তাহলে এই কোণাকুণি গুণ করলেন এটা গুণ প্লাস উপরেরটা, তাহলে কি হচ্ছে 7 দুগুণা 14 প্লাস 3 ডিভাইডেড বাই 7 সমান সমান কত? 17 ডিভাইডেড বাই 7। তারপরে ধরেন আপনাকে দিল যে 8 সমস্ত 3 এর 5, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তাহলে এই মিশ্র ভগ্নাংশ থেকে যদি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কি হবে? নিচে 5 আছে 5ই থাকবে, তাহলে 5 আসছে 40 আর 3 এ কত? 43, ডাইরেক্ট দেখবেন আর অ্যানসার বলবেন। কি করলাম? 5 আসছে 40, এটা গুণ, এই গুণফলের সাথে জাস্ট উপরের লবটাকে যোগ করে দিবেন, তাহলে অ্যানসার চলে আসবে। ক্লিয়ার? তাহলে এটা গেল মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরের ট্রিক্স, তাই না? তাহলে এখন আমরা শিখে আসলাম যে ভগ্নাংশ কি জিনিস জানলাম, পূর্ণ সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি, সবগুলো জানলাম, তাই না? এখন চলে যাব আমরা দশমিকটাতে, একটু পরে আসতেছি। এরপরে আছে আপনার মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা ওকে, মূলদ সংখ্যা কাদেরকে বলবো আমরা? যে সকল সংখ্যাকে ওই ভগ্নাংশের মতোই p বাই q আকারে প্রকাশ করা যায়, দুটি সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায়, তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলবো। কিন্তু এখানে কন্ডিশন আছে যে ধরেন p বাই q আকারে আপনি প্রকাশ করছেন দুটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে, এখানে কিউটা কি কখনোই 0 হতে পারবে না, জাস্ট এটাই কন্ডিশন, আর কিছু কন্ডিশন নেই। যে p আর q কি পূর্ণ সংখ্যা হবে, কিউটা কি কখনোই 0 হতে পারবে না। এর আগে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে কি কন্ডিশন ছিল 0 হতে পারবে না, 1ও হতে পারবে না, কিন্তু এখানে কি জাস্ট 0 হতে পারবে না, 0 বাদে সকল মানের জন্যই কি যদি p বাই q আকারে প্রকাশ করতে পারি কোনো ভগ্নাংশ কোনো সংখ্যাকে, তাহলে সেই সংখ্যাটাকেই বলবো আমরা মূলদ সংখ্যা। ওকে, একে বলা হয় রেশনাল নাম্বার। তাহলে আমরা p বাই q আকারে প্রকাশ করতেছি, তাই না? ধরেন p হলো 1 ডিভাইড বাই 1, এটা কি মূলদ সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যাই কি মূলদ সংখ্যা। কারণ কি আমার কন্ডিশন হচ্ছে যে কিউটা নিচে 0 আসতে পারবে না, 0 বাদে যে কোনো সংখ্যায় আসতে পারে। আমরা কি জানি সকল সংখ্যার নিচে 1 দ্বারা ভাগ করা আছে, 1 দিয়ে ভাগ করলে মানে এর কোনো চেঞ্জ হয় না। তাহলে কি 2টা ছিল, এটা সমান সমান কি 2, সকল সংখ্যার সাথে 1 গুণ আকারে থাকে, ভাগ আকারে থাকে, ঠিক আছে? কারণ 1 দিয়ে গুণ করলেও কোনো চেঞ্জ হয় না, ভাগ করলেও কোনো চেঞ্জ হবে না। তাহলে সকল পূর্ণ সংখ্যা যেগুলো পেলাম
তাহলে মাইনাস 3 এটা কি মূলদ সংখ্যা? আপনি অবশ্যই বলবেন যে এটাকে তো লেখা যায়, যে 3/1 লেখা যায়, তাহলে কি অবশ্যই এটা মূলদ সংখ্যা। তারপরে যে 8 এটা কি মূলদ সংখ্যা? অবশ্যই আপনি বলবেন যে এটাকে আমি যদি 1 দ্বারা ভাগ করি এইভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে p/q আকারে, তাহলে কি এটা একটা মূলদ সংখ্যা। ক্লিয়ার? তাহলে সকল পূর্ণ সংখ্যাকে কি আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। এখন শুধু মূলদ সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে বলবো তা না, যত ভগ্নাংশ আছে প্রকৃত হোক অপ্রকৃত হোক যাই হোক সকল ভগ্নাংশকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। তারপরে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে দশমিকের পরে যে যত সসীম দশমিক ভগ্নাংশ আছে 25, তারপরে ধরেন আপনাকে দিল যে 1.33, দুইটা পূর্ণপণিক, যে এই টাইপের যে পৌনঃপুনিক টাইপের যত সংখ্যা আছে, তারপরে ভগ্নাংশ দশমিক যত সংখ্যা আছে সবগুলোকে আমরা কি করতে পারবো? মূলদ সংখ্যা বলবো। ওকে, তাহলে মূলদ সংখ্যা জিনিসগুলো কি? যে যে সকল সংখ্যাকে আমরা সহজ কথায় বললে p/q আকারে প্রকাশ করতে পারবো, কিউটা কি কখনোই 0 হতে পারবে না, তাদেরকে আমরা বলবো মূলদ সংখ্যা। তাহলে সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। আবার কি সকল দশমিক সংখ্যা মূলদ সংখ্যা? না, যা দশমিকের পরে যদি সসীম হয় অথবা কি হয় পৌনঃপুনিক হয়, তবে সেটা কি হবে? মূলদ সংখ্যা হবে। ক্লিয়ার? এখন আপনাকে প্রশ্ন করলো যে অমূলদ সংখ্যা কাদেরকে বলবো? অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা হচ্ছে কি? তাহলে আমরা মূলদ অমূলদ দুই ভাই। মূলদ কি হবে? যাদেরকে p/q আকারে প্রকাশ করতে পারবো তারা হবে মূলদ, আর যাদেরকে p/q আকারে প্রকাশ করা যাবে না, p/q আকারে প্রকাশ করা যায় না, তাদেরকে অমূলদ সংখ্যা বলে। ঠিক আছে? যেখানে কি p ও q পূর্ণ সংখ্যা এবং q কখনোই শূন্য হতে পারবে না, এখানে কন্ডিশন আছে। যে নিচে শূন্য থাকলে কি সেটা অনির্ণয় হয়ে যায়, আনডিফাইন্ড হয়ে যায়। ঠিক আছে? তাহলে অমূলদ সংখ্যা আমরা কাদেরকে বলবো? যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে আমরা অমূলদ সংখ্যা বলবো, যেখানে কি কিউটা কখনোই শূন্য হতে পারবে না। তাহলে এখন এই টাইপের কি জিনিস আছে? √3, √5, √7, 1.30752913, এই টাইপের যত জিনিস আছে সবগুলো কি হবে? অমূলদ সংখ্যা আসবে। তাহলে অমূলদ সংখ্যা আমরা দশমিক সংখ্যা থেকে কিভাবে চিনবো? প্রশ্ন জাগতে পারে না? জাস্ট আপনি যদি কোনো দশমিক সংখ্যা দেয়া থাকে আপনার, তাহলে দশমিকের পরে যে একটা অসীম দশমিক সংখ্যা, দেখেন তো এখানে দশমিকের পরে কি আপনি ঘর সংখ্যা কাউন্ট করতে পারতেছেন? কয়টা ঘর পর্যন্ত আছে? কাউন্ট করা যাচ্ছে না। যখন এরকম কাউন্ট করা যাবে না তখন সেই সংখ্যাগুলোকে আমরা বলবো কি? অসীম দশমিক সংখ্যা। ওকে, তাহলে যে সকল অসীম দশমিক সংখ্যার দশমিকের পরে একই জিনিস রিপিট করবে না, মানে পৌনঃপুনিক না, সহজ কথায় বলে যে সকল দশমিক সংখ্যা পৌনঃপুনিক না, অসীম দশমিক সংখ্যা পৌনঃপুনিক না, তাদেরকে আমরা বলবো অমূলদ সংখ্যা। খুবই গুরুত্বপূর্ণ। তারপরে √3, √7, √5 এগুলাকে দেখেন তো আপনি p/q আকারে প্রকাশ করা যায়? যাবে না কখনো। আমরা পরবর্তী ক্লাসে এগুলো প্রমাণ শিখবো। ওকে, তাহলে আমরা মূলদ কি জিনিস, অমূলদ কোন জিনিস সেগুলা জানলাম। তাহলে অমূলদ যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে কি কিউটা কখনোই শূন্য হবে না, p/q দুইটাই পূর্ণ সংখ্যা হবে, তাদেরকে আমরা বলবো মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কারা? সকল পূর্ণ সংখ্যারাই মূলদ সংখ্যা, সকল ভগ্নাংশরাই কি মূলদ সংখ্যা। তারপরে কি হবে? সকল সসীম এবং পৌনঃপুনিক দশমিক সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। এইটা হচ্ছে কি দশমিক
এর পরে সসীম, দেখেন দুইটা ঘর পর্যন্ত যায়, শেষ হয়ে গেছে, কাউন্ট করতে পারতেছি, তাহলে এটা সসীম দশমিক সংখ্যা। আর এটা কি পৌনঃপুনিক চিহ্ন দেয়া আছে, তাহলে কি এটাকে লেখা যায় 1.333333 চলছে, যে একই অঙ্ক বারবার রিপিট হয়, তাহলে সেগুলোকে বলি আমরা পৌনঃপুনিক দশমিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে বাস্তব সংখ্যা জিনিসটা কি এখন আপনারাই বলেন। এতক্ষণ যে সকল সংখ্যা নিয়ে আলোচনা করলাম তাদেরকে আমরা বলবো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। যে সকল মূলদ ও অমূলদ সংখ্যা যতগুলো আছে, অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে, বাস্তব সংখ্যা বলে। তাহলে বাস্তব সংখ্যা একে রিয়েল নাম্বার আর দ্বারা প্রকাশ করা হয় সেটির ক্ষেত্রে। তাহলে কি আপনি বলেন -1 এটা কি, এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হইলে কি এটা বাস্তব সংখ্যার মধ্যেই পড়বে। তারপরে -5, তারপরে 3/2 1.25, তারপরে 3.75 √7 √8, তারপরে 9 5/4। এটাকে যত মূলদ এবং অমূলদ সংখ্যা আছে সকল সংখ্যাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। ক্লিয়ার? এখন ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানছি সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ দুই টাইপের ভগ্নাংশ হয়। তাহলে আমরা এখন দশমিক ভগ্নাংশ নিয়ে কথা বলবো, দশমিক সংখ্যা নিয়ে। দশমিক সংখ্যা বা ভগ্নাংশ যেটাই বলে, ঠিক আছে? তাহলে দশমিক সংখ্যা কাদেরকে বলবো আমরা? যে মূলদ এবং অমূলদ সংখ্যা যেগুলো আমরা জানলাম তাদেরকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে সেই সকল সংখ্যাকে আমরা বলবো দশমিক সংখ্যা। যেমন হাফ সমান লেখা যায় কি 0.5 √3 সমান 1.732। তারপরে ধরেন আপনাকে দিল যে 1.33, তারপরে 1.325731 চলছে। যে এই টাইপের যে কোনো সংখ্যাকে যদি আপনি দশমিকে প্রকাশ করেন তাহলে সেই সংখ্যাটাই হয়ে যাবে দশমিক সংখ্যা। এখন দশমিক সংখ্যাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক, তাহলে সসীম এ বলে দিচ্ছে কি এই শেষ থাকবে, ঠিক আছে? সসীম মানে আপনি কাউন্ট করতে পারবেন। তাহলে সসীম দশমিক ভগ্নাংশ কোনগুলা? যে 1.33, তারপরে মনে করেন 5.75 2.25, যেটা শেষ আছে দশমিকে পড়ে, যে আপনি ঘরগুলা কাউন্ট করতে পারবেন যে দশমিকে পড়ে এতগুলা ঘর আছে, তাদেরকে আমরা বলবো সসীম দশমিক সংখ্যা। তারপরে অসীম দশমিক সংখ্যা তাহলে কারা? যে দশমিকে পড়ে অসীম ঘর থাকবে, আপনি কাউন্ট করতে পারবেন না। তারপরে 3.7525 এই টাইপের জিনিসগুলা। তারপরে কি দেয়া আছে √3 টাইপ জিনিসগুলা। তাহলে সকল অসীম দশমিক সংখ্যা কাদেরকে বললাম? অসীম হচ্ছে দশমিকের পরে যাদের ঘর হচ্ছে অনির্ণেয়, তাদেরকে আমরা বলবো দশমিক অসীম ভগ্নাংশ। আর যাদের দশমিকের পরে ঘর সংখ্যা নির্দিষ্ট থাকবে তাদেরকে বলবো সসীম দশমিক ভগ্নাংশ। এখন এই অসীম দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে এটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো। এক নম্বরে হচ্ছে যে আবৃত বা পৌনঃপুনিক। আবৃত বা পৌনঃপুনিক আমরা যেটাকে বলি, নতুন ওয়ার্ড পৌনঃপুনিক। আরেকটা হচ্ছে অনাবৃত অসীম ভগ্নাংশ। অনাবৃত দশমিক অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে পৌনঃপুনিক জিনিসটা কি? মাথায় প্রশ্ন জাগে না যে পৌনঃপুনিক মানে কি? যে দশমিকের পরে যদি একই ঘর, এক বা একাধিক ঘর বারবার আসে তাহলে তাদেরকে আমরা বলবো
আবৃত দশমিক বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। দেখেন তো এই জিনিসটা কি দেয়া আছে 1.33333 এটা একটা জিনিস দেয়া আছে না ডট 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 যে 3 বারবার আসছে। আপনি তখন জাস্ট এটাকে যদি পৌনঃপুনিকে প্রকাশ করতেন যে 1 পয়েন্ট যে সংখ্যাটা বারবার আসছে তার উপরে জাস্ট একটা ফোঁটা দিয়ে দিবেন। একটা ঘর যদি বারবার রিপিট করে তাহলে কি একটার উপরে দিবেন। তারপরে যদি আপনাকে দিত 1.757575 এই টাইপের জিনিস, তাহলে আপনি কি করতেন যে এখানে কি দুইটা ঘর রিপিট করছে 1 2 7575 বারবার আসছে, তাহলে আপনি এটাকে লিখবেন যে 1.75, তাহলে দুইটা যখন ঘর থাকবে দুইটার উপরে জাস্ট দুইটা ফোঁটা দিয়ে দিবেন পৌনঃপুনিক চিহ্ন। এই পৌনঃপুনিক বুঝাই দিবে যে এ বারবার আছে, আপনি কাউন্ট করে শেষ করতে পারবেন না দশমিকের পরে কতবার আছে, অসীম সংখ্যক বার আছে। ক্লিয়ার? তারপরে অনাবৃত যে দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার রিপিট না করে, যেমন 1 পয়েন্ট বা ধরেন আপনাকে 5.7532972 ডট 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 এই টাইপের জিনিস দেয়া আছে, একই সংখ্যা বারবার রিপিট করেনি কিন্তু আপনি এটাকে পৌনঃপুনিকে প্রকাশ করতে পারবেন না, তাহলে তাদেরকে বলবো অনাবৃত অসীম দশমিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে আমরা পৌনঃপুনিক জিনিসটা একটা উদাহরণ দেখে আসি। এটা পৌনঃপুনিক এবং দশমিক ভগ্নাংশগুলোর খুবই গুরুত্বপূর্ণ। ওকে, একটা উদাহরণ কিভাবে, যে আপনাকে দিয়ে দিলাম যে 23 কে 6 দ্বারা ভাগ করে, এটা একটা সংখ্যা দেয়া আছে আপনার। যদি আমরা এটাকে দশমিকে প্রকাশ করি তাহলে কি আসে দেখেন, যে 23 কে আমরা কি 6 দ্বারা ভাগ করতেছি, তাহলে কি 3 6 18, অবশিষ্ট থাকে কত 5, তাই না? তাহলে এখন যদি দশমিক বসাই তাহলে কত আসবে, এটা একটা শূন্য চলে আসবে, তাহলে কি 6 আসছে 48, তারপরে কি আসবে 2 অবশিষ্ট, তাহলে আরেকটা শূন্য নিয়ে নিই, তাহলে কি আসবে 3 6 18, তারপরে কি আবার 2 আসছে শূন্য নিলাম 3 6 18, তাহলে কি থাকতেছে অবশিষ্ট 2, আবার 3 দ্বারা যায় 20 যেহেতু আসছে, আবার 18 2, তাহলে আপনি এটাকে কাউন্ট করে শেষ করতে পারবেন। এখন এটাকে ভাগ করে 6 দ্বারা যদি 23 কে ভাগ করি তাহলে দেখেন 6 এর পরে 3টা কি বারবার আসবে, আপনি শেষ করে কাউন্ট করে শেষ করতে পারবেন না। এই 2 কে বারবার কি 6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে যদি এই সংখ্যাটাকে আমরা দশমিকে প্রকাশ করি তাহলে কি এটা আসতো। তাহলে এখানে কোন সংখ্যাটা বারবার আসতেছে, 3 সংখ্যাটা 3 বারবার মানে একই মান আসছে না 3, তাহলে কি করবেন আপনি এটাকে যদি পৌনঃপুনিকে প্রকাশ করেন তাহলে 6 3, জাস্ট এটা লিখে দিলে যে এটা কি, এটা মানেই বোঝাবে যে পৌনঃপুনিক কোন চিহ্নের উপরে থাকা মানে কি সেই সংখ্যাটা অসীম সংখ্যক বার আছে, আপনি কাউন্ট করে শেষ করতে পারবেন না। ক্লিয়ার? তাহলে আমরা অসীম দশমিক বা পৌনঃপুনিক ভগ্নাংশ কাদেরকে বললাম, যে দশমিকের পরে এক বা একাধিক সংখ্যা যদি বারবার রিপিট করে তাহলে তাদেরকে আমরা পৌনঃপুনিক বা আবৃত দশমিক সংখ্যা বলবো। ওকে, তারপরে ধরেন এখন আপনার বললো যে 7.632 এই টাইপের একটা জিনিস বারবার আপনার রিপিট করছে। এখানে দেখেন তো 1 2 3 632 এই জিনিসটা বারবার রিপিট করছে না, তাহলে এই জিনিসটাকে আপনি যখন লিখবেন পৌনঃপুনিকে তাহলে 632 যে জিনিসটা রিপিট করতেছে লিখে দিলেন। এখন যখন তিনটা সংখ্যা আসবে বা চারটা সংখ্যা আসবে তখন জাস্ট প্রথমটা আর লাস্টেরটার উপরে পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিলেই এটা মানেই বোঝাবে যে 632 এখান থেকে শুরু করে এই পর্যন্ত সংখ্যাটা বারবার রিপিট করছে, এটা মানেই হচ্ছে এটা। তারপরে দুইটা আসলে তো আমরা দেখলাম না যে 5.7575 ডট ডট ডট, তাহলে কি করবেন এটা সমান সমান 5.75, একই জিনিস। ক্লিয়ার? তারপরে এতক্ষণ যত কিছু আলোচনা করলাম এখন